এরা মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টার স্যাজিটেরিয়াস এ স্টারকে প্রদক্ষিণ করছিল। সেই নিহারিকা বা নেবুলা যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করছিল, সে কারণেই আমরা দেখতে পাই আমাদের সোলার সিস্টেমের অলমোস্ট সব অবজেক্টই কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করে। এটা আমাদের ফ্রেম অফ রেফারেন্সের উপর নির্ভর করে যে আমরা একটি জিনিসকে মোশনে দেখব নাকি রেস্টে দেখব। আমাদের এই ইউনিভার্স নানা ধরনের বৈচিত্র্যময় এবং অবাক করা জিনিস দ্বারা ভর্তি, কিন্তু এদের মধ্যেও নানা সিমিলারিটিস লক্ষ্য করা যায়, যার মধ্যে একটি হলো এরা সবাই ঘূর্ণায়মান। অর্থাৎ আমাদের পৃথিবী নিজের অ্যাক্সিসে ঘুরছে, আমাদের সূর্যও নিজের অ্যাক্সিসে ঘুরছে, ইভেন মিল্কি ওয়ে গ্যালাক্সিও ঘুরছে। কিন্তু এমন কি কারণ আছে যার জন্য এই বস্তুগুলো ঘুরেই চলেছে? এই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। এটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে আজ থেকে 450 কোটি বছর আগে, যখন আমাদের সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ নতুন নতুন তৈরি হচ্ছিল। সে সময় আমাদের সোলার সিস্টেমের জায়গায় ইন্টারস্টেলার গ্যাস এবং ডাস্টের মেঘ ছিল। এই মেঘও নিজ অক্ষে রোটেট করছিল। এর দুটি কারণ হতে পারে। প্রথমত, এই মেঘে থাকা ম্যাটার নিজেদের গ্র্যাভিটির কারণে কনস্ট্যান্ট মোশন করছিল, এবং দ্বিতীয়ত এরা মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টার স্যাজিটেরিয়াস এ স্টারকে প্রদক্ষিণ করছিল। আগে আমরা প্রথম পয়েন্টটিকে বোঝার চেষ্টা করি। দ্বিতীয় পয়েন্টটিকে বোঝার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এই নেবুলা অর্থাৎ মহাজাগতিক মেঘের রোটেশনকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্বারা ডিসক্রাইব করতে পারি। অ্যাঙ্গুলার মোমেন্টাম একটি অবজেক্টের সেই প্রপার্টি হয়ে থাকে যাকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে গুণ করে পাই। এখানে আমরা দুটি টার্ম পাই, মোমেন্ট অফ ইনার্শিয়া এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি অর্থাৎ কৌণিক বেগ। ধরুন এই গ্যাস ক্লাউডসে একটি অবজেক্ট রয়েছে যা এর সেন্টারকে প্রদক্ষিণ করছে। এভাবে প্রদক্ষিণ করার সময় তার মধ্যে একটি স্পিড তৈরি হয়েছে। এই স্পিডকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতে পারি। লিনিয়ার মেশিনে আপনি ইনার্শিয়া বা জড়তার ব্যাপারে তো নিশ্চয়ই পড়েছেন। ইনার্শিয়া একটি অবজেক্টের সেই টেন্ডেন্সি হয়ে থাকে যার কারণে সে নিজের মোশনকে মেইনটেইন রাখতে চায়। অর্থাৎ সে যদি স্থির থাকে তাহলে স্থিরই থাকতে চাইবে এবং গতিশীল থাকলে গতিশীলই থাকতে চাইবে। এটি নিউটনের ফার্স্ট ল অফ মোশনে বটে। সেম কন্ডিশন তখন হয় যখন একটি বডি রোটেশনাল মোশন করে, অর্থাৎ অন্য একটি অবজেক্টকে প্রদক্ষিণ করে। এ সময় সে তার অ্যাঙ্গুলার ভেলোসিটিতে আসা যে কোনো পরিবর্তনকে রেজিস্ট অর্থাৎ প্রতিহত করবে এবং একটি টর্ক তৈরি করবে যাতে সে তার পজিশনকে স্টেবল রাখতে পারে। টর্ক হলো একটি রোটেটিং বডিতে তৈরি হওয়া বা তার দ্বারা তৈরি করা ফোর্স। ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের মতে যদি একটি অবজেক্টে এক্সটার্নাল টর্ক না লাগে তাহলে সে তার অ্যাঙ্গুলার মোমেন্টামকে সংরক্ষণ অর্থাৎ কনজার্ভ করবে, অর্থাৎ সে সেই পজিশনেই থাকবে। এর মানে যতক্ষণ না এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে শুধুমাত্র ততক্ষণই সে একই পজিশনে থাকবে, এবং এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে তার পজিশন চেঞ্জ হতে পারে। বিজ্ঞানীরা মনে করেন এই নেবুলার আশেপাশে কোনো সুপারনোভা বা অন্য কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে শক ওয়েভ এসেছিল, যার কারণে এর মধ্যে থাকা ম্যাটার নিজেদের মধ্যে কোল্যাপস করতে শুরু করে। অনেকটা পুল গেমের মতো। যখন আপনি একটি বলকে হিট করেন এবং সেটি অন্য একটি বলের সাথে ধাক্কা খায় তখন দুটি কন্ডিশনস তৈরি হতে পারে। প্রথম কন্ডিশনে দ্বিতীয় বলটি সোজা পকেটের দিকে চলে যায় এবং দ্বিতীয় কন্ডিশনে দুটি বলই রোটেশনাল মোশন করতে শুরু করে। এমনটা তখন ঘটে যখন প্রথম বলটি সোজাসুজি দ্বিতীয় বলের কেন্দ্রের সাথে ধাক্কা খায় না। এখন যদি আমরা সেই শক ওয়েভকে ফার্স্ট বল এবং সেই নেবুলা অর্থাৎ মহাজাগতিক মেঘকে দ্বিতীয় বল মনে করি, এবং এখানে সেই সেকেন্ড কন্ডিশনটি তৈরি হয়েছিল এবং সেই নেবুলা বা নিহারিকা খুব ফাস্ট রোটেট করতে শুরু করে। এই রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ ছিল। এরপরে এই নেবুলা বা নিহারিকা কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়
যার ফলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামও কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়। সময়ের সাথে সাথে এই রোটেশনাল স্পিড বেড়ে যায় এবং সব ম্যাটার একটি কেন্দ্রে জমা হতে থাকে। এভাবে জন্ম হয় আমাদের সোলার সিস্টেমের বস, অর্থাৎ সূর্যের। এরপরে বাকি থাকা ম্যাটার সূর্যের চারপাশে ঘুরতে থাকে এবং একটি অ্যাক্রেশন ডিস্ক তৈরি করে। এই বেঁচে যাওয়া ম্যাটার থেকেই পরে প্ল্যানেটস, তাদের মুনস এবং সোলার সিস্টেমের বাকি সব অবজেক্ট নির্মাণ হয়। এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম যেহেতু কয়েকটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল, তাই এই অবজেক্টগুলোর কাছে নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে। এবং যেহেতু এদের মোমেন্টামকে ইফেক্ট করার জন্য কোনো এক্সটার্নাল ফ্যাক্টরস নেই, তাই এদের মোমেন্টামও চেঞ্জ হয়নি এবং তারা সেভাবেই ঘুরে চলেছে। এইসব অবজেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিস্ট্রিবিউশন কিভাবে হয়েছিল সেই ব্যাপারে এখনও বিজ্ঞানীরা পুরোপুরিভাবে ক্লিয়ার না, তার জন্য এখনও রিসার্চ চলছে। এনিওয়েজ, সেই নিহারিকা বা নেবুলা যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করছিল, সে কারণেই আমরা দেখতে পাই আমাদের সোলার সিস্টেমের অলমোস্ট সব অবজেক্টই কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করে। ভেনাস এবং ইউরেনাস সহ যেসব অবজেক্ট ক্লকওয়াইজ রোটেট করে, এর কারণ হলো অতীতে হওয়া কোনো কলিশন এদের ঘূর্ণনের দিককে পরিবর্তন করে দিয়েছে। আমাদের সোলার সিস্টেমে আমরা আরও একটি জিনিস লক্ষ্য করতে পারি, সেটা হলো এর আকৃতি। এটা একটি ফ্ল্যাট ডিস্কের মতো। এটা এই কথাটিরই প্রমাণ যে সোলার সিস্টেমের নির্মাণ ইন্টারস্টেলার ক্লাউডসের রোটেশনের কারণেই হয়েছে। সেম জিনিস আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির ক্ষেত্রেও দেখতে পারি। এটাও অলমোস্ট একটি ফ্ল্যাট ডিস্কের মতো। এর মানে হলো হয়তো এর নির্মাণও ইন্টারস্টেলার ক্লাউডসের ডিস্কের রোটেশনের ফলেই হয়েছিল। এর অর্থ এর মধ্যে একটি অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, যেগুলো আবার কয়েকটি ভাগে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছিল। এবং আমাদের সোলার সিস্টেম যে ইন্টারস্টেলার ক্লাউডস থেকে তৈরি হয়েছিল, সেটাও এরই একটি অংশ ছিল, যা নিজের অ্যাঙ্গুলার মোমেন্টামকে কনজার্ভ রাখার জন্য ঘুরছিল। এখন হয়তো বুঝতে পারছেন আমাদের শুরু সেই ইন্টারস্টেলার ক্লাউডস কেন রোটেট করছিল। এমনটা মনে করা হয় বিগ ব্যাংয়ের পরে যখন এই ইন্টারস্টেলার ক্লাউডসগুলো তৈরি হয়েছিল, তখন এদের সবার ডেনসিটি সেম ছিল না। কারো ডেনসিটি কম, আবার কারো বেশি ছিল। আর এই ডিফারেন্সের কারণেই সব কিছু ঘুরতে শুরু করে। এখন হয়তো বুঝতে পারছেন মহাবিশ্বের সব কিছুই কেন ঘূর্ণায়মান। কিন্তু এরপরে একটা প্রশ্ন থাকে, আমাদের পৃথিবী যেহেতু ঘুরছে, তাহলে আমরা এটাকে বুঝতে পারি না কেন? ওয়েল, এর জন্য খুবই সিম্পল একটা এক্সাম্পল দেওয়া হয়, যা এই থিওরিটিকে এক্সপ্লেন করার জন্য খুবই পপুলার একটি এক্সাম্পল। এটা আমাদের ফ্রেম অফ রেফারেন্সের উপর নির্ভর করে যে আমরা একটি জিনিসকে মোশনে দেখব নাকি রেস্টে দেখব। যেমন আমরা যখন একটি গাড়িতে চড়ি এবং সেই গাড়িটি চলতে শুরু করে, কিন্তু তারপরও আমরা গাড়িটিকে স্থির দেখি এবং মনে হয় বাহিরের সব জিনিসগুলো গতিশীল। কিন্তু আপনি যখন গাড়িটাকে বাহির থেকে দেখবেন, তখনই বুঝতে পারবেন বাহিরের সব জিনিসগুলো স্থির, গাড়িটাই গতিশীল। ঠিক তেমনই আপনি যদি পৃথিবীকে পৃথিবীর বাহির থেকে দেখেন, তখনই আপনি বুঝতে পারবেন পৃথিবী আসলে গতিশীল। কিংবা চলতে চলতে যদি হঠাৎ করে গাড়িটি থেমে যায়, তখনই আপনি বুঝতে পারবেন আসলে মোশনে কে ছিল। সেম কন্ডিশন পৃথিবীর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তবে পৃথিবী যদি ঘুরতে ঘুরতে হঠাৎ করে থেমে যায়, সেটা এক অন্য ব্যাপার হবে। আপনি কি জানতে চান পৃথিবী হঠাৎ থেমে গেলে কি হবে? তাহলে কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই তা নিয়ে ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।